তখন যখন কন্টেস্ট করতাম এই ব্রাউজে যাইতাম, ব্রাউজ থেকে সরাসরি কোথায় যাইতাম? কই কন্টেস্ট কই? 2 নম্বর কন্টেস্ট। বাট আমি এখন কন্টেস্ট করব না, আমি সরাসরি অ্যাপ্লাই করব। কি করব? অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লাই করার পদ্ধতিটা হচ্ছে আমার যতগুলো সারে সেগুলো হচ্ছে এই যে ব্রাউজের ভেতর থেকে প্রজেক্টে পাবো। কোথায় পাবো? প্রজেক্ট। এই প্রজেক্টে যখন আমরা ক্লিক দিব, এই যে দেখেন এগুলো হচ্ছে সরাসরি আস্তে আস্তে এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা প্রজেক্ট। অর্থাৎ এগুলো কাজ সারছে, এগুলো কিন্তু কন্টেস্ট না। এই কাজগুলোতে আপনাকে ট্রেডিশনাল ওয়েতে অ্যাপ্লাই করতে হবে। কি করতে হবে? ট্রেডিশনাল ওয়েতে অ্যাপ্লাই করতে হবে। এখন এগুলোতে দেখেন এক একটাতে ইউরো আছে, কোনোটাতে আছে ইউরো পার আওয়ার, মানে এভাবে লিখে দিছে INR, ইন্ডিয়ান রুপি, ঠিক আছে। তারপরে এটা কি USD, মানে আমেরিকান ডলার, ঠিক আছে। অনেক সময় অস্ট্রেলিয়ান ডলার, সেটা লেখাই থাকে EU ডলার, ঠিক আছে। আচ্ছা, এই যে AUD, অস্ট্রেলিয়ান ডলার। এরপরে হচ্ছে এটা কি ইউরো। ইউরো মানে ইউরোপ মহাদেশে যেটা চলে সেটাকে বলা হয় ইউরো। এটা ইন্ডিয়ান রুপি, এটাও ইন্ডিয়ান রুপি, এটা ইন্ডিয়ান রুপি, এটা আমেরিকান ডলার, এটা ইন্ডিয়ান রুপি। এগুলো তো আপনারা বুঝতেই পারতেছেন। এখন আমরা দেখব এই যে প্রজেক্ট যখন দিলাম, এগুলো কিন্তু সরাসরি চলে আসছে। কি আসছে? ইনস্টাগ্রাম ম্যানেজার ফর বেকারি বিজনেস। বেকারি বিজনেসের কি লাগবে? ওই ইনস্টাগ্রাম ম্যানেজার নেবে, মানে ইনস্টাগ্রামে পোস্ট টোস্ট করবে এই ধরনের। তো আমার তো দরকার হচ্ছে ডিজাইন রিলেটেড, তাই না? তো সবগুলোই যে আমার ডিজাইন রিলেটেড আসবে বিষয়টা এমন না। আমি এইখানে এই যে সার্চ প্রজেক্ট লেখা আছে না, এইখানে সার্চ দিতে পারি। কি লিখে সার্চ দিতে পারি? লোগো। লোগো ডিজাইন লিখে যখন আমি এখানে সার্চে ক্লিক দিব, এই যে দেখেন লোগোর সাথে আমাদের ডিজাইন রিলেটেড বিষয়গুলো কিন্তু চলে আসছে। আসছে এখানে দেখেন কোনোটাতে স্টার আছে, কোনোটাতে স্টার নাই। এই স্টারটা হচ্ছে ওভারঅল রেটিং গিভেন দ্য ক্লায়েন্ট। বলেন কোথায় 1 মাস? 9 মিনিট। সেটা কন্টেস্টের বিষয়টা আলাদা। কন্টেস্টে 1 মাসের কন্টেস্ট হতে পারে। বুঝি নাই। কন্টেস্ট আলাদা জিনিস, প্রজেক্ট আলাদা জিনিস। বিষয়টা বুঝছেন? এই যে টিটিসিতে শুধুমাত্র 5 জন সরকারি কর্মকর্তা আছে, বাকি সবগুলো হচ্ছে প্রজেক্টে। আমিও নিজেও প্রজেক্টে। শুধুমাত্র প্রিন্সিপাল স্যার, হাদি স্যার, আর হচ্ছে আমাদের সোহাগ ভাই আর ম্যানেজার সোহেল স্যারও প্রজেক্টে। মানে ম্যাক্সিমাম প্রজেক্ট এই প্রতিষ্ঠানে। তো সরকারি নিয়োগ যেগুলো সেটা সরকারি কর্মকর্তা, আমরাও সরকারি কর্মকর্তা, বাট আমরা প্রজেক্টের আন্ডারে। বুঝতে পারছি? ওনারা হচ্ছে পাবে, ধরেন যে চাকরি শেষে রেভিনিউ পাবে, আমরা সেটা পাবো না। আমরা প্রজেক্ট যতদিন আছে ততদিন। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে কি, ওই যে ওপরে 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 ওটার না, তার উপরে আরেকটা এডিট আছে। হ্যাঁ, ওটা। আচ্ছা, তো এইখানে দেখেন এগুলো হচ্ছে প্রজেক্ট আর ওগুলো হচ্ছে কন্টেস্ট। কন্টেস্ট আলাদা জিনিস। কন্টেস্ট মানে প্রতিযোগিতা। এক জায়গায় প্রতিযোগিতা ছাড়ছে আর এক জায়গায় প্রজেক্টই ছাড়ছে, যেখানে তোমরা অ্যাপ্লাই করো কাজের জন্য। এটা লং টার্ম প্রজেক্ট হইতে পারে, শর্ট টার্ম প্রজেক্ট হইতে পারে। আর কন্টেস্ট তো হয় একটা জিনিসের উপরে, একটা টপিকের উপরে কন্টেস্ট হয়। লোকের হতে পারে, বিজনেসের হইতে পারে, ফ্লায়ারের হইতে পারে। আবার প্রজেক্ট হইতে পারে আপনার ফ্লায়ারের উপরে নিয়ে আপনাকে কন্টিনিউয়াস কাজ দিতেইছে, এরকমও হইতে পারে। তো বিষয়টা এরকম, আপনি খালি চিন্তা করবেন আমি ক্লায়েন্টের সাথে কথা বলার চেষ্টা করব, ক্লায়েন্টকে পটানোর চেষ্টা করব, আমার কাজ পাওয়ার দরকার নেই। এইটা যদি মাইন্ডসেট করতে পারেন, সুবিধা মতো একটা ক্লায়েন্ট পাইলে ওই একটাই সারা জীবন আপনারা খায়, ওর টাকা শেষ করতে পারবেন না। বুঝতে পারছি? তো বিষয়টা হচ্ছে মাথার মাইন্ডসেট থাকবে আমি ক্লায়েন্টের সাথে কথা বলবো, মানে আমার টার্গেট ক্লায়েন্টের সাথে কথা বলা। যেভাবেই হোক, অনলাইনে থাকে হোক, ক্লায়েন্ট যখনই দিচ্ছে তখনই সাথে সাথে রিপ্লাই দিয়ে হোক, আমাকে এক কথায় কানেক্ট থাকতে হবে। বুঝতে পারছি? আমি যখনই একদম ক্লায়েন্টের সাথে কথা বলবো, আমার মনের ভাব সে বুঝবে, তার মনের ভাব আমি বুঝবো, তার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হবে, তখন সে কাজের একটার পর একটা কাজ দেবে। আমি $10 কাজে 2 থেকে 3 হাজার ডলার কামাই করছি। $10 কাজ ধরছি, ও আমাকে একটার পর একটা কাজ দিতেইছে। বুঝতে পারছি বিষয়টা? সো আমার কিন্তু 10টা ক্লায়েন্ট পটানোর দরকার নাই, বা আমাকে যে বারবার একটা ধরছি আবার আরেকটা ধরতে হবে, আবার আরেকটা ধরতে হবে। কনসেপ্ট এটা না। কনসেপ্ট হচ্ছে আমাকে ক্লায়েন্ট
সাথে কথা বলতে হবে। একটার পর একটা কথা বলি, কোনো সমস্যা নাই, কিন্তু বিষয়টা এরকম যে একটা ক্লায়েন্টের কাজ করছি আর যোগাযোগ নাই, এরকম যাতে না হয়। আমাকে ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে, আর ক্লায়েন্টের সাথে কথা বললেই তার কাজ পাবো আমি। বেসরকারি চাকরিগুলোর মতো আপনি বসের সাথে কথা বলতেছেন, ম্যানেজারের সাথে কথা বলতে, একটার পর একটা প্রজেক্ট নামাচ্ছে, আমরা বিভিন্ন এর সাথে কথা বলতেছি, প্রজেক্ট নামায় কাজ করতেছি, এইরকম জাস্ট বিষয়টা এরকম। আপনাকে মনে করেন না যে আপনি অ্যাকাউন্ট করে বসে আছেন থেকে আপনাকে কাজ দেবে। দিন শেষে পটানোর দায়িত্ব আপনার, সব কিছু মেনটেন করার দায়িত্ব আপনার। বুঝতে পারছি? আচ্ছা, সো এই যে দেখেন এখানে কি বলছে, মডার্ন লোগো ডিজাইন ফর কোসিকো স্টেস। ঠিক আছে, তাহলে এটাতে গেলাম, এটা জিবিআর কি, আচ্ছা জিবিআর যা হয় হোক, আমার জিবিআর এর দরকার নেই, আমার হচ্ছে প্রজেক্টটা বের করলাম, প্রজেক্টটা অনুসারে আমি এখন জব ডিসক্রিপশনটা পড়ব। আপনাদের সবচেয়ে বড় যে প্রবলেম, আপনারা পড়তে চান না। এই জায়গায় এই প্রজেক্টের অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে আমাকে কি করা, এই প্রজেক্ট ডিটেলসটা আমার পড়া। আমি যদি এই প্রজেক্ট ডিটেলসটা না পড়ি আমি কিচ্ছু করতে পারবো না, কিছু বুঝতেও পারবো না, করা তো দূরের কথা। এখানে সবচেয়ে কে পড়তে চায় না, সে দাঁড়ান, তার দ্বারাই পড়ায় নিব আমি, নিজ ইচ্ছায় দাঁড়ান, নাহলে আমি দাঁড় করাবো। মালিক দাঁড়াও। হ্যাঁ, এই যে বাংলা করে বুঝে দেবেন না আপনি, সবাই যাতে বোঝে। আমি তোমাদের সুবিধার্থে বলতেছি, ও নিজেও যাতে বোঝে, তোমাদেরকেও যাতে বোঝায়, তোমাদের দ্বারা আলাদা করে নিব আমি। আচ্ছা, জুম করতেছি, দাঁড়ান একটু দাঁড়ান। কন্ট্রোল অন, করেন। I am in need a unique and modern logo for my brand, Bossy to এই যে এইটা আর হচ্ছে ব্র্যান্ডের নাম, বুঝছেন? এই ব্র্যান্ডের নাম দিয়ে কি বানাতে হবে, লোগো বানাতে হবে। কি এলিমেন্ট, মানে যে এলিমেন্টগুলো অবশ্যই থাকা বাঞ্ছনীয়। করেন। The style of the logo should be modern and মিনিমালিস্টিক, ফিটিং। হ্যাঁ, কি করতে হবে? logo কি তৈরি করতে হবে? হায় হায় রে, তো প্রজেক্টই তো লোগো বা ডিজাইনের, তা লোগো তৈরি করতে হবে না তো কি? দ্য স্টাইল অফ দ্য লোগো, লোগোটার স্টাইল, দ্য স্টাইল অফ দ্য লোগো শুড বি, লোগোটার স্টাইল হওয়া উচিত হবে মডার্ন অ্যান্ড মিনিমালিস্টিক, মানে মডার্ন এবং মিনিমালিস্টিক লুকটা থাকতে হবে। ফিটিং অ্যান্ড ব্যান্ড থিম, ফিটিং, ফিটিং আর ব্যান্ড থিম, মানে ব্যান্ডের সাথে যাতে ওটা ফিটিং হয়, মানে মানানসই হয়। এরপর কি বলছে? Design should have room, abstract house, interrupted, symbolizing the essence of an earbub, earbubটা কি? earbub বিজনেস। আচ্ছা, earbub বিজনেসটা আসলে আমি নিজেও জানি না, সার্চ দেই। earbub business in earbub recruitment center, how to start business on earbub, follow the simple step, access your market, earbub বিজনেসটা কিসের সেটা আগে বোঝার লাগবে। বুঝি নাই? এয়ারবিএনবি, আচ্ছা এয়ারবিএনবিটা সম্ভবত ইয়ের সাথে কানেক্টেড, ওই যে ফ্লাইট বা এই টাইপের সাথে কানেক্টেড। এয়ারবিএনবি, ও আচ্ছা, এয়ারবিএনবি তো একটা ফ্লাইট বা যাই হোক ওই রিলেটেড, ঠিক আছে? অর্থাৎ এরা হচ্ছে এভিয়েশনের, লাইক এভিয়েশন বা এই টাইপের কোনো একটা কিছু করে, বুঝতে পারছি? এয়ারবিএনবি, তাহলে এটা কি হইতে হবে? এয়ারবিএনবি যে শুধু এখানে হাউস, অ্যাবস্ট্রাক্ট হাউস দিতে বলছে, তাই না? এটা আপনার রিয়েল এস্টেটও হইতে পারে। কি হইতে পারে?
রিয়েল এস্টেট ইয়েতে কিন্তু বাড়ি থাকে, তাই না? হইতে পারে বা বিমান একটা কোম্পানি, ওদের রিয়েল এস্টেট ইয়েও থাকতে পারে, প্রজেক্টও থাকতে পারে, বা রিয়েল এস্টেট কোম্পানিও থাকতে পারে। যেমন আরএফএল কি শুধু সিআরই বানায়? সব কিছু বানায় না এখন, বা প্রাণ আরএফএল, প্রাণের তো অনেক প্রোডাক্ট আছে। তো বিষয়টা আমি বোঝাতে চাচ্ছি যে এয়ারবাব হচ্ছে মূলত হইতে পারে ফ্লাইট রিলেটেড বা কি বলবো বিমান সংস্থা রিলেটেড কোনো কিছু, বাট এদের কি বলে বিজনেসটা হচ্ছে এই যে হাউসটা কি জানি বললাম একটু আগে, রিয়েল এস্টেট বিজনেসও আছে। হ্যাঁ বলেন। ওরে ভাই আইডিয়াই তো এগুলো কি কইছে, আমাকে সিম্পল লোগো বানাতে হবে। এখন আমি কি ঘিঞ্জি লোগো একটা বানাতে পারবো? সুন্দর করে বলছে আমাকে সিম্পল শুড বি মডার্ন অ্যান্ড মিনিমালিস্টিক, মানে সিম্পল লোগো বানাতে হবে। আর যেহেতু আমার বিজনেসটা হচ্ছে রিয়েল এস্টেট, তার মধ্যে আমাকে হাউস রাখতে হবে। এখন তুমি কনসেপ্টগুলো তো এখান থেকেই পাচ্ছ। আমাকে প্রথমে বলছে রিয়েলিস্টিক সিম্পল বানাতে হবে বা মিনিমালিস্টিক বানাতে হবে, বানালাম। এখন এই যে সিম্পল বলতে আমরা অনেক লোগো ডিজাইন পাবো যেগুলো ঘিঞ্জি থাকে, কিন্তু এইটাতে কি থাকবে, শুধু সিম্পল কিছু থাকবে এবং এটার মধ্যে একটা বাড়ি থাকবে। সেটা কোথায় পাচ্ছি? আমি ডিসক্রিপশনে পাচ্ছি, বুঝতেছেন? এখন কোন ধরনের বাড়ি থাকবে না থাকবে এইটা আপনার মাথায় কাজ করবে, লোগোর সাথে মানানসই কোন বাড়ি। ক্লিয়ার? এখন আপনাকে পুরো লোগোটাই যদি ওই বলে দেয় সেটা তো আপনার প্লাস পয়েন্ট, বাট এটা পাবেন না ম্যাক্সিমাম টাইমে এরকমই বলবে যে লোগোটার মধ্যে একটা বাড়ি থাকতে হবে, তারপরে কি লোগোটা হচ্ছে এই বিজনেসের হবে। মানে আপনাকে প্রথমে থিমটা চিন্তা করলাম, আমরা কালার সেন্স পড়ছি না গতদিন, কোন কালারে কোনটা হয়। রিয়েল এস্টেট বিল্ডিং এটা কি বোঝায়? প্রপার্টিটা আসলে কি? অ্যাসেট, সম্পদ, তাই না? সম্পদ বা অ্যাসেট কোন কালারটা রিফাইন করে? কালার পাচ্ছেন? হ্যাঁ রেকর্ড হচ্ছে। তো এই যে আমরা যে কালার থিসিসগুলো গতদিন করলাম, এইটার সাথে কিন্তু এগুলো আমার মাথার কানেক্টিভিটি আসবে তখন। বিষয়টা বুঝছি? আচ্ছা, এরপরে পরের লাইন পড়ো। এই যে দেখেন, কালার অত চিন্তা করার দরকার নাই, গোল্ড আর সিলভার কালার করার লাগবে, বুঝছে এবার? এরপরে কি বলছে? অ্যাডিং এ টাচ লাক্সারি ওভারলে ডিজাইন, মানে এটার উপরে একটু কিছু ওভারলে কোনো কিছু ব্যবহার করেন যাতে লাক্সারি লাগে দেখতে। ও সরি, ওভারঅল ডিজাইনটা যাতে লাক্সারি মনে হয়, ঠিক আছে? এরপর কি আছে? আইডিয়াল স্কিল অ্যান্ড এক্সপেরিয়েন্স, মানে কাজটুকু কিন্তু এইটুকু, বুঝছি? এইটুকুর জন্য আমার কি কি স্কিল লাগবে? প্রোভাইড এক্সপিরিয়েন্স ইন লোগো ডিজাইনের এক্সপিরিয়েন্সটা দরকার, পার্টিকুলারলি উইথ মডার্ন অ্যান্ড মিনিমালিস্টিক, মানে মডার্ন মিনিমালিস্টিক লোগো ডিজাইনের ওপরে আপনার দক্ষতাটা দরকার। এরপর বলছে এক্সপিরিয়েন্স উইথ ইনকর্পোরেটিং স্পেসিফিক এলিমেন্ট ইনটু লোগো সাচ অ্যাজ হাউস অর ন্যাচারাল এলিমেন্ট। এই যে লোগোটা ডিজাইন করবেন এটার মধ্যে হাউস দেবেন, অথবা সার্কেল দিতে পারেন, অথবা কি একটা রেক্ট্যাঙ্গেল দিতে পারেন, অথবা যে কোনো কিছু দিতে পারেন। এই জিনিস সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। এই স্ট্রং আন্ডারস্ট্যান্ডিং অফ কালার থিওরি, এই যে কালার থিওরিটা আপনাকে জানতে হবে। কালার থিওরিটা আমাদের একটু কম জানা আছে, এটা আপনাকে জানতে হবে। কালার থিওরিটা বলছে যে এই যে গোল্ড কালার আর সিলভার কালার দিলেই যে এটা সুন্দর হবে বিষয়টা এমন না। গোল্ড কালারের একটা শেড থাকে, সিলভার কালারের একটা শেড থাকে, এই শেডের মধ্যে যেটা বেটার লাগবে সেটা ইউজ করতে হবে। আচ্ছা, তারপর কি বলছে? পার্টিকুলারলি ওয়ার্ক উইথ গোল্ডেন আর সিলভার, মানে কালার থিওরি সম্পর্কে জানতে হবে। এই যে কালার কন্টেস্ট সম্পর্কে জানতে হবে, এই জিনিসটা আমরা কালার থিওরিতে পাবো, তো এখনও যদিও জানি না। তো সিলভার এবং গোল্ড কালার দিয়েই করতে হবে, কালার থিওরি মেনটেন করে, বুঝতে পারছি? প্লিজ ইনক্লুড এ লিঙ্ক অফ ইউর পোর্টফোলিও, প্রোভাইড দ্য লোগো ডিজাইন সিম্পল ইউর বিট, থ্যাংক ইউ। মানে আপনি যখন বিট করবেন, বিট করার সময় আপনার পোর্টফোলিও লিঙ্কটা দেবেন। আমাদের পোর্টফোলিও তো করা হয় না, তাই না? আরে মেলা কিছু বাকি আছে, তাহলে একদিনের ব্যাপার করা যাবে, কিন্তু একটু পরে নেবেন। হ্যাঁ 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 করা যাবে। কার্টুন ডিজাইন তো করাইছি, ক্যারেক্টার ডিজাইন করাইছি। ও ইলিস্ট্রেশন যেটা, শুনি নাই আপনার কথা, আমি প্রথম থেকে বলেন আবার।
সিম্পল। আপনি একটু এখানে এই যে গুগলে যান, গুগলে গিয়ে আমার কথা হচ্ছে আমি পার্থক্য বুঝতে পারতেছি না। সিম্পল, মিনিমালিস্টিক, প্রফেশনাল, লাক্সারি, পার্থক্য বুঝতেছি না। তো এখন পার্থক্যটা আপনাকে সার্চ দিয়ে বুঝতে হবে। একটা দিলাম LUXERI, লাক্সারি, BU লাক্সারি লোগো লিখি, তাহলে একটু তাড়াতাড়ি হবে। আরে আমি জাস্ট পার্থক্যটা বুঝাচ্ছি আপনাকে। এই দেখেন লাক্সারি লোগোগুলো নর্মালি গোল্ডেন কালার হয়, নোটিস করছেন? নোটিস করছেন? এবং এইগুলা একটু ফিল দেবে রয়্যালিটি ফিল। কি দেবে? রয়্যালিটি ফিল। দেখেন মুকুট টাইপের আছে, মানে একটা ব্র্যান্ডকে কী বল এই টাইপের মানে ফ্লেয়ার তো না, এটাকে কি বলা হয়, পেন টুলে বিভিন্ন ধরনের ডিজাইন করে এখানে কিন্তু বসানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, গ্লেজ যাতে দেয় সেই টাইপের। এবং দেখবেন একটু ডিফারেন্ট সিম্পলের মধ্যে গর্জিয়াস হয় এগুলো। এখন আমি আবার এখানে সার দিচ্ছে যে প্রফেশনাল লোগো, PROFESSION, প্রফেশনাল লোগো। পার্থক্যটা একটু দেখেন, এইটার ওইটার মধ্যে পার্থক্য আছে। দেখেন এখানে কনসেপ্টটা ইম্পর্টেন্ট, ডিজাইন কনসেপ্টটা ইম্পর্টেন্ট, আর এইখানে কিন্তু যাতে গ্লোসি হয় এইটা ইম্পর্টেন্ট। বিষয়টা বুঝছেন? যখনই গ্লোসি ইম্পর্টেন্ট হলো তখন আমার কি হয়ে গেল? লাক্সারি। যখন আমার কনসেপ্ট ইম্পর্টেন্ট হলো, অ্যাবস্ট্রাক্ট একটা কনসেপ্ট বা ডিফারেন্ট একটা কনসেপ্ট, এটা হয়ে গেল প্রফেশনাল। আবার আমি একটু যাই সিম্পলে যাই, SIMPLE, সিম্পল লোগো। আচ্ছা, সিম্পল লোগো, ইমেজ, এই দেখেন এটা হচ্ছে D1 কোনো প্রোডাক্ট হইতে পারে। এখানে কি বলছে IA বা আই কোনো কিছু এভাবে আর কি তৈরি করছে, মানে সিম্পল। এটা ক্লিয়ার, মানে একবারে সাদামাটা দেখতে, কি সাদামাটা, বুঝতে পারছি? মিনিমালিস্টটা হচ্ছে সিম্পলের মধ্যে গর্জিয়াস, মানে সিম্পল বাট কালারফুল হবে বেশি। একটু দেখি মিনিমালিস্টিক, MINISTIC লোগো। ওই সিম্পল লোগো যা মিনিমালিস্টিক লোগো, কিন্তু মিনিমালিস্টিক লোগোটাকে এই সেন্সে একটু ধরা হয় যে এখানে স্ট্রোকের প্রভাবটা বেশি থাকে। কি থাকে? স্ট্রোকের প্রভাবটা বেশি থাকে। এই যে দেখেন এখানে ফিলের থেকে স্ট্রোকের প্রভাবগুলো বেশি থাকে। ক্লিয়ার? বুঝি নাই? এই যে মিনিমালিস্টিক মডার্ন লেখেন, MODERN, মডার্ন, তারপরে কমা দিয়ে বা মডার্ন মিনিমালিস্টিক লোগো দেন। তাহলে মডার্ন মিনিমালিস্টিক লোগো বলতে আপনাকে বোঝানো হবে যে এইরকম স্ট্রোক হবে, আবার কি হবে, ধরেন যে এরকম কালারফুল হইতে পারে। এই যে এরকম কালারফুল হইতে পারে, মানে স্ট্রোকও থাকবে, আবার এরকম কালারফুলও হইতে পারে। বুঝি নাই? Airbnb, আচ্ছা আসুক, আমি বিষয়টা বুঝতে পারছেন? এই ধরেন এটা সিম্পল হতে পারে, আবার কালারফুলও হইতে পারে। বুঝতে পারছি? মানে এটা কিন্তু স্টকের উপরে করছে, স্টকের উপরে এখানে লিখে দিচ্ছে হোম কিচেন বা কুকিং। ক্লিয়ার? এরকম আপনাকে মানে চেক করে করে দেখতে হবে। সবগুলো একই লাগলেও একটু ডিফারেন্ট খোঁজার চেষ্টা করবেন, এই দায়িত্বটা আপনার। যেমন আপনি সবুজ কালারের একটা নেবেন, কিন্তু আপনার জামাটা যে সবুজ কালার ওই কালারই কিন্তু নেন আপনি। সবুজের মধ্যে যে কোনো সবুজ কিন্তু নেন না, ওন্নাটা যে কোনো সবুজ নেন নাকি জামা যেটা সেটা নেন। এই যে পার্থক্যটা আপনি বের করতে পারেন, এইটাই আপনাকে এইখানেও করতে হবে। যে আপনি একটু দেখবেন যে একটু মডার্ন লুকটা, মডার্ন আসলে ডিজাইন সেন্সটা ডিপেন্ড করে পার্সন টু পার্সন। আমি একটা করে দিব, আর একজনের কাম খালি ভুল ধরা, ও খালি ভুলই ধরবে। এই জন্য ওই রিভিশন অপশনগুলো আসছে, আর রিভিশন অপশন যখন আসছে তখন আপনার টাকা ইনকামের আরেকটা সুযোগ আসছে। তো যাই হোক, তখন আপনি ওই যে কনসেপ্ট 2-3টা কনসেপ্ট দেবেন, যেটা পছন্দ করবে সেটা দেবে, অথবা একটা কনসেপ্ট পছন্দ করছে আপনি রিভিশন করে টাকা বেশি নিলেন। বিষয়টা এরকম। হ্যাঁ, এটা বুঝি নাই।
এটা দিয়ে মনে হয় যে আগে দেখলাম হ্যাঁ হ্যাঁ এয়ারবিএনবি এই কোম্পানিরই উনি লোক। ওদিকে দেখলাম না এটার নিচে মানে এটা লোগো বানাইছে দেখেন এই যে 41 মিনিমাল লোক, এটা কিন্তু মিনিমালিস্টিক লোগো দেখেন, খালি স্টক দিয়ে বানানো না আর লিখে দিছে পাশে। এটাকে বলা হয় মিনিমালিস্টিক মডার্ন লোগো। মিনিমালিস্টিক মানে শুধু স্টক, মডার্ন মানে লেখাও আছে, বুঝতে পারছি? আচ্ছা, তো যাই হোক, ও এটা বানাইছে, এটা হচ্ছে একটা পোর্টফোলিও বা কোনো একটা কিছুর থেকে আসছে, ভিজিটে গেলে আমরা ওইটা পাবো। এই যে 11 মিনিমাল লোগো ডিজাইন, এখানে মিনিমাল লোগো ডিজাইনগুলো তুলে ধরছে, আর কিছুই না। আচ্ছা, তো আমরা এটা পড়ে কি বুঝলাম? এটা মূলত রিয়েল এস্টেট একটা কোম্পানি, যে লোগোটা করতে দিচ্ছে এটা রিয়েল এস্টেট কোম্পানির জন্য দিচ্ছে, যেহেতু হাউস থাকবে। ঠিক আছে, তাহলে আমরা একটু সার্চ দিই মডার্ন মিনিমালিস্টিক রিয়েল এস্টেট লোগো, REALESTAT রিয়েল এস্টেট লোগো বানানগুলো আছে। দেখেন এটা হচ্ছে মডার্ন মিনিমালিস্টিক, ঠিক আছে, পাচ্ছি স্টক আছে, লেখা আছে, তার মধ্যে এর মধ্যে আমার বাড়ি রাখার লাগবে। এখন বাড়ি দেখেন, এই যে দেখেন বাড়িতে বানাইছে, আমি এই বাড়িটা হুবহু নিতে পারবো না, আমাকে অন্য বাড়ি নিতে হবে। এই দেখেন এখানে লেখা হাউস লাইন, এখানে হাউস লাইন বা এটা এল এটা এইচ, দেখছেন বাড়ির মতো করে বানায় ফেলছে। এগুলো আমরা শিখতে পারছি কি, সে কোন টুলে? শেপ বিল্ডার। এগুলো আপনাকে দেখতে হবে, চিন্তা করতে হবে। এইখানে ফাঁকা আছে, আপনি ফাঁকাটা লাগিয়ে দেন, এই জায়গাটা লাগিয়ে দেন, তারই দেখবেন যে নতুন একটা লোগো হয়ে যায়। খুব বেশি খাটতে হয় না কিন্তু নতুন কনসেপ্ট বের করার জন্য। এই কোনাগুলো কোনা আছে, আপনার কোনাগুলো রাউন্ড করে দেন, সামান্য একটু চেঞ্জ করবেন, ইউনিক লোগো হয়ে যায়। না, পরে আগে ক্লাসটা নিতে দাও। আচ্ছা, এই দেখেন এটাও কিন্তু বাড়ি, এটাও বাড়ি, কিন্তু বাড়ি বুঝাচ্ছে, সেটার নিচে লিখে দিছে এইটা। এখন আমরা ইয়ার বাপ যখন দেখলাম তখন এ দিয়েছিল না ইয়ার বাপ, আমরা এটাকেই কিন্তু বাড়ির মতো বানাতে পারি। কি এয়ারবিএনবি, এটা দিয়ে বাড়ির মতো বানাতে পারি আমরা, তাই কি না? তো আপনার এইভাবে একটু চিন্তা করব, চিন্তা করলেই হবে। এখন আসা যাক, চিন্তা করা শেষ, লোগো বানানো শেষ, এখন আমরা চিন্তা করবো হচ্ছে কিভাবে অ্যাপ্লাই করতে হয়। এই প্রজেক্টে যখন ঢুকবো নিচে এরকম অপশন থাকবে, কি থাকবে? অপশন আসবে, এখানে আপনার নাম থাকবে, এখানে আপনার নাম থাকবে, এখানে আপনার যা থাকবে তাই থাকুক। এখানে হেডলাইনটা প্রফেশনাল হেডলাইন, আপনার কি কাজ করেন আপনি। যদি লোগো ডিজাইনে অ্যাপ্লাই করেন লিখবেন যে প্রফেশনাল লোগো ডিজাইনার, যদি বিজনেস কার্ডে অ্যাপ্লাই করেন লিখবেন যে প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইনার। মানে আপনি 10টা কাজ জানলেও 10টা কাজ দেবেন না এখানে, মানে যে প্রজেক্টে দিচ্ছেন সেই প্রজেক্ট হাইলাইট করে দেবেন, বুঝাতে পারছি? দেওয়ার পরে এইখানে সামারিটা আপনি দেবেন হচ্ছে এই ডিসক্রিপশন বেস করে, কি ডিসক্রিপশন বেস করে সামারিটা দেবেন। তারপরে এখানে আপনার ল্যাঙ্গুয়েজ, কত ডলার নেবেন এই কাজের জন্য, ও কত ডলার? 22, তাই না? আমি এখানে দিলাম হচ্ছে 20 দিলাম। না, কন্টেস্ট আলাদা, পুরো প্রাইজই কন্টেস্টের। আপনি যখন বিট করবেন, নো, কন্টেস্টের ক্ষেত্রে ওই ঝামেলাটা নাই, কিন্তু এইটার ক্ষেত্রে এই ঝামেলাটা আছে। প্রাইজ অপশনটা আপনি কত চাচ্ছেন ওইটা, কিন্তু কেউ যে কম দিলেই হবে তা না। আমি কন্টেস্টে করে যা আছে তাই নেব। প্রথম পুরস্কার, এখন একটা কন্টেস্টে বলছে এটা প্রথম পুরস্কার, এটা দ্বিতীয় পুরস্কার, এটা তৃতীয় পুরস্কার। কারণ আপনি কন্টেস্টে ফার্স্ট হয়ে কি সেকেন্ড পুরস্কার নেবেন না থার্ড পুরস্কার নেবেন? তাহলে কমানোর কি দরকার? আমার কথা বুঝতে পারছেন? কন্টেস্ট হচ্ছে আমি প্রতিযোগিতা করতেছি 100 জনের সাথে, 1000 জনের সাথে, আমি সেখানে কম করব না। একজনই সিলেক্ট করে যাতে পুরোটা পায় দেওয়া হয় ওকে। কিন্তু যারা বোকা তারা আবার কম বেশি করে, ডলার কম বেশি করে, এটা করবেন না। এখন বিষয়টা হয় কি, এখন আপনাদের ধারণা কম দিছে, বিষয়টা এরকম না। যখন একটা লোগো বা একটা ডিজাইন সিলেকশন হয় তখন হতে পারে যে 2 জন এটা চুজ করে। কি করে?
কোম্পানির ওনার দুইজন থাকতে পারে, বা হচ্ছে প্রথমে রিভিউ স্টার দিয়ে গেল, পরবর্তীতে ওগুলোর স্ক্রিনশট স্যারকে দিল, স্যার বললো যে তুমি 5 স্টার দিছো, এটা তোমার সেন্সে ভালো লাগতেছে, বাট আমার সেন্সে 4 স্টারটাই ভালো লাগতেছে, তখন ওটাকে পে করে দেয়। নাকি তার আগে মানে কথাটা বলে স্যার মেসেজে কোনো কথাটা বলবে না? কন্টেস্টে খুবই কম বলে, কন্টেস্টে খুবই কম বলে, কিন্তু এগুলোতে বলতে বাধ্য। দিতেই পারে, 3 স্টার দিচ্ছে, আপনার ওর থেকে ভালো পাইছে, সেটা 5 স্টার দিয়ে ইয়ে করে দিচ্ছে। আসলে কন্টেস্ট শেষ হওয়া মানে রিজেক্ট হওয়া। আমি বারবার বলছি এই রিজেকশনটা মাথায় রাখবেন না। নেগেটিভ সেন্স মাথায় রাখা মানে আপনি আগাতে পারবেন না, পরবর্তীতে কন্টেস্টে আপনি অ্যাপ্লাই করবেন না। কি হয়েছে? হ্যাঁ, ওটা তো আপনার ড্যাশবোর্ডে আসবে না, ওটা ওদের ড্যাশবোর্ডে যাবে। ও যেগুলো স্টার দিয়ে যাবে সেগুলো ওর ড্যাশবোর্ডে আগে থাকবে। বিষয়টা হচ্ছে আপনি দোকানদার, কাস্টমারকে দোকানের মধ্যে যা প্রোডাক্ট এনে বের করে নিতে পারে? দোকানদারের প্রোডাক্ট দোকানদারের ঘরে সেলফে থাকে, আপনি বলবেন তারপরে ও বের করে দেবে আপনার। তো ওর ড্যাশবোর্ডটা ওইভাবে সাজানো যে আমি যেগুলো সিলেক্ট করব সেগুলো আমার ড্যাশবোর্ডে আসবে, আপনার ড্যাশবোর্ডে এটা আসার দরকার নেই, আপনি খালি বাইক থেকে যা দিকে পারিচ্ছেন ওটাই। বুঝতে পারছি? এখন যদি আপনার মনে হয় যে আমি দেখতে পারছি না, তখন আপনার ক্লায়েন্টের সাথে কথা বলেন বা দোকানদারের সাথে কথা বলে এটা আসে কিনা জিজ্ঞেস করেন, তাই কি না? তো বিষয়টা এরকম, ওরা যেটা পছন্দ করে সেগুলো স্টার দেয়, সেগুলো সামনে ওদের ড্যাশবোর্ডে চলে আসে, দেন ওখান থেকে উইন করে একজনকে টাকা দিয়ে দেয়। আর কন্টেস্টে টাকা কমাবেন না, টাকা যত কমানোর দরকার এখানে কমায়েন। এখানে তাও আমি আপনাদের সাজেস্ট করব 4 ভাগের 3 ভাগের নিচে কমাবেন না। $20 4 ভাগ কত? 5 5 গুণন 3 কত? 15 নিচে যাবেন না। বুঝতে পারছি? আপনি যদি একদম অর্ধেক করে দেন তখন ওরা মনে করে যে আপনার কোয়ালিটি নেই। বুঝতে পারছি? তখন আপনাদেরকে মনে করবে কোয়ালিটি লেস, কারণ ও যেটা চিন্তা করতেছে এটা আমি $20 পাবো, $20 কোয়ালিটি ফুল পাবো, আপনি $10 বা $5 করে দেবেন, সেই ক্ষেত্রে আপনাকে কোয়ালিটি লেস মনে করার একটা সুযোগ থাকে। সেটা বিডের ক্ষেত্রে, বিডের ক্ষেত্রে আর ফাইবারের ক্ষেত্রে প্রথম কাজ পাওয়ার জন্য একটু কম দিতে হয়, কিন্তু কন্টেস্টের ক্ষেত্রে একটু ডিফারেন্ট। ক্লিয়ার? তো এই ক্ষেত্রে আমি এখানে কত দিছি? এই যে $20 দিছি, আমি 15 জায়গায় 18 দিতে পারি, মানে আপনার ইচ্ছা, এটা কত দেবেন আপনার ইচ্ছা। এত কিন্তু পার আওয়ার, ঘন্টায় আমি $18 নিব পার ঘন্টা কাজ করার জন্য। হ্যাঁ, পার আওয়ার এটা 15ও দিতে পারি, কোনো সমস্যা নাই। ও এখানে কি করছে? হ্যাঁ, প্রত্যেক ঘন্টায় $15 করে দেবে। আমি বোধহয় $18 পর্যন্ত কাজ করছি। আমার কাজের কোয়ালিটিগুলো ছিল ডিজিটাল মার্কেটিংয়ের কাজ, তো খুবই কম, কিন্তু যদি হচ্ছে আপনার অন্য কাজগুলো হয়, বিশেষ করে অ্যানিমেশন বা ভিডিও এডিটিং, এগুলোর কাজের ডিমান্ড অনেক বেশি। $20, $25, $35, এমনকি $50 এরকমও হয় পার আওয়ার। ওইখানে এই সফটওয়্যার, এই ওয়েবসাইটগুলো একটা করে ঘড়ি থাকে, আপওয়ার্কের ঘড়ি আছে, বুঝছেন? ফাইবারেরও ঘড়ি আছে, ঘড়িটা ইনস্টল করতে হয়। যদি আওয়ারলি কাজ, যদি আওয়ারলি আবার দুইভাবে আপলোড করা যায়, একটা ম্যানুয়ালি, একটা ঘড়ি চালায়। এখন ক্লায়েন্টরাও নর্মালি ম্যানুয়ালি আপলোড করতে বলে যে আমি কাজ করছি, ঘড়ি চালাইনি, ওখানে আপলোড করে দেবেন যে আমি 3 ঘন্টা কাজ করছি। এটা ডিপেন্ড করে ক্লায়েন্টের সাথে কথোপকথনের উপরে। বুঝতে পারছি? আমাকে যে ঘড়ি চালায় কাজ করতে হবে সবসময় বিষয়টা এমন না। আমি ঘড়ি চালাবো না, আমি কাজ ঠিকঠাক করে দেবো, স্যার আমার এই কাজ করতে 3 ঘন্টা 4 ঘন্টা লাগছে, আমি 4 ঘন্টা ওখানে ম্যানুয়ালি বসায় দিতে যাচ্ছি, ঠিক আছে বসায় দাও। মানে কমিউনিকেশনের উপরে কিচ্ছু নাই। ক্লিয়ার? তো এই যে এখন আসা যাক এই যে সামারিতে আমরা কি লিখবো? প্রথমেই দিব ধন্যবাদ, 1 নম্বর। এক কথায় এটা গ্রেটিংস, GRATINGS, গ্রেটিংস উইথ thanking, THANKING, thanking for job post। এটার মানে কি? গ্রেটিংস দেওয়া কি? হাই হ্যালো দেওয়া, তাই তো?
হাই হ্যালো সালাম টালাম দিবেন যায় না, হাই হ্যালো দেবেন, দেওয়ার পরে তাকে ধন্যবাদ জানাবেন কিসের জন্য, জব পোস্টের জন্য। তারপরে আপনি তাকে বলবেন, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো আপনারা রাইট ডাউন করে নেন। ব্রিফ, BRIF, ব্রিফ মানে এই বানানটা ঠিক আছে কিনা জানি না, ব্রিফ মানে আমি বুঝাচ্ছি সংক্ষেপণ। ব্রিফ অ্যাবাউট, ABOUT, অ্যাবাউট প্রজেক্ট ডিটেলস বা জব ডিটেলস, জব ডিটেলস, DETAILS, জব ডিটেলস। অর্থাৎ ও কি চাইছে, এই যে এইখানে প্রজেক্টটা কিসের উপরে ছিল, নিড ইউনিক মডার্ন লোগো ডিজাইন, তাই তো? তাহলে আপনাকে এটা ব্রিফ করতে হবে। ব্রিফ বলতে আমি ওই জবটাকে পড়ে নিব, কিন্তু পড়ে নিয়ে ও কি বলছে, মিনিমালিস্টিক লোগো চাইছে, মডার্ন চাইছে, এই বিষয়গুলো আমি তুলে ধরবো যে তুমি তোমার জবে মিনিমালিস্টিক মডার্ন লোগো চাইছো তোমার ইয়ারবাব বিজনেসের জন্য। কিসের জন্য? ইয়ারবাব বিজনেসের জন্য। এবং তুমি আরো উল্লেখ করছো এই লোগোটার মধ্যে যাতে বাড়ি থাকে, এগুলো বলছিল কি না? বাড়ি থাকে মানে আমি ওর কথা ওরে আমার মতো করে বোঝাচ্ছি, বাড়ি থাকে এবং এটা যাতে গ্লোসি হয় বা লাক্সারি লুক আসে। শর্ট ব্রিফ আপনার মতো করে আপনি দেবেন, ঠিক আছে? ব্রিফ অ্যাবাউট জব ডিটেলস ফ্রম ইওর সাইট, আপনার সাইট থেকে আপনি ব্রিফ করবেন, যত শর্টে ব্রিফ করা যায়। ও 10 লাইন লেখছে, আপনাকে 10 লাইন লিখতে হবে না, আপনি ওখান থেকে যে নির্যাস অংশটুকু, এই অংশটুকু এই যে সংক্ষেপণ করবেন। বুঝাইতে পারছি? ব্রিফ মানে সংক্ষেপণ করা। এরপরে 3 নাম্বার অপশন, হাউ টু বিট, অপশনটার নাম হচ্ছে হাউ টু বিট এ জব, বিট এ জব অবলিক PROJECT, এই হেডলাইনে লিখেন। 3 নম্বরে লিখবেন হচ্ছে আপনার সাথে এই কাজের সম্পৃক্ততাটা, অর্থাৎ এক্সপেরিয়েন্স, রিলেভেন্সি, RELEVANCY, রিলেভেন্সি উইথ your skill and experience। রিলেভেন্সি কিসের সাথে? আপনার স্কিলের সাথে এবং এক্সপেরিয়েন্সের সাথে। কোনটা? এই যে এইটা, আপনি যে জবটা করে দিবেন, আপনি কি লোগো এক্সপার্ট কিনা, আপনি কতদিন ধরে লোগো করতেছেন, কতগুলো কোম্পানির লোগো করছেন, এভাবে বলবেন যে আমি একজন লোগো এক্সপার্ট, লোগো ডিজাইন এক্সপার্ট, আমি এটাতে আমার ভালো দখল আছে, মানে আমি এটাতে 2 বছর ধরে কাজ করতেছি, অলরেডি আমি 30-40টা কোম্পানির লোগো বানাই ফেলছি। রিলেভেন্সিটা বুঝাইতে পারতেছি? 30-40টা জিনিস যদি প্রমাণ চাই, 4-5টা ওই যে পোর্টফোলিও বলছে না, এখানে কিন্তু বলছিল যে তুমি যখন বিট করবে তোমার পোর্টফোলিওটা দিতে হবে। তো পোর্টফোলিও কি আমরা বানাইছি? বানাই না, তার মানে এটাতে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো না। বাট হাউ টু অ্যাপ্লাই, কিভাবে অ্যাপ্লাই করতে হয় এটা আমরা শিখতেছি। আমি কি বুঝাইতে পারতেছি? তো যখন আপনার স্কিল আর এক্সপেরিয়েন্স বলবেন, তখন ওই যে পোর্টফোলিও চাইলে আপনার পোর্টফোলিও রিসেন্ট আমি বানানো শেখাবো, তখন আপনার লোগো বলেন, ব্যানার বলেন, ফ্লায়ার বলেন, সব কিন্তু পোর্টফোলিওতে থাকবে। থাকলে তখন কি এটা আপনার জন্য ইজি? তখন কি ক্লায়েন্ট পাওয়ার সুযোগ আছে যে কয়টা বানাসো প্রুফ দাও, সুযোগ থাকবে? বানায় বানায় রাখি শুধু। আচ্ছা, এরপরে সামারি টানবেন। কি টানবেন? সামারি টানবেন, এক্সপেরিয়েন্সটা বলবেন। স্যার ফর্মের পরে কি আছে ওটা? বুঝি নাই। 2 নম্বর লাইনে শেষটা। ফ্রম ইওর সাইড, ওই ইওর সাইড, এই সাইডই, আরে শর্টে পারছিলাম। ফ্রম ইওর সাইড, তোমার সাইড থেকে তুমি বর্ণনা করবে। এরপরে কি ছিল? রিলেভেন্সি উইথ স্কিল এন্ড এক্সপেরিয়েন্স। এরপরে যেটা সেটা হচ্ছে এটাকে কি বলা হয়? পুশ করা, পুশ 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 বানান কি? পুশ টু ক্লায়েন্ট
এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, পুশ করা। আমি একজনের সাথে কথা বলতেছি, তাকে যদি আমার সম্পর্কে একটু পুশ করি, এখন এই পুশ কাকে করব? ক্লায়েন্টকে করব। ক্লায়েন্টকে বলবো যে তুমি যদি আমাকে এই কাজটা দাও, আমি তোমাকে আমার স্কিল এক্সপিরিয়েন্স ব্যবহার করে ভালো কাজ দিতে পারবো। বুঝাইতে পারছি? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা করাই লাগবে। আপনার রিলিভেন্সি পান না পান, এটা করাই লাগবে। ব্রিফ করার পর পুশ করা শুরু করবে। যদি এটা লেখার কিছু না পান, এটা করা শুরু করার লাগবে। ঠিক আছে? এরপরে ইয়ে দেবেন, কি বলে, থ্যাংক ইউ দিয়ে শেষ করবেন। ইন্ড উইথ থ্যাংক ইউ। সব থ্যাংক ইউ শুরু করে আবার থ্যাংক ইউ সিনসিয়ার দিয়ে শেষ করবেন, রিগার্ডস দিয়ে শেষ করবেন। ইন্ড উইথ REGARDS, regards, oblique, SENCIEAR, sincerely, oblique, thank you, thank you. আগের বিষয়টা ছিল জব পোস্টের থ্যাংক ইউ, আর এটা হচ্ছে খতম, খতমের থ্যাংক ইউ। খতম। ঠিক আছে? সো ওই থ্যাংক ইউটা তো আপনার সেন্টেন্সের মধ্যে ঢুকে যাচ্ছে। আমি তো বলতেছি না থ্যাংক ইউ ফর ইওর জব পোস্ট, I check your post, I read your job post, বা দিলাম যে হচ্ছে I noticed this job, you are looking for a logo design, thanks for your job post। এই জিনিসটা আমি লাইনের মধ্যে লিখলাম, আর এখানে তো এক লাইনে থ্যাঙ্কিং দিয়ে দিলাম, ইন্ডিং। পুশের পরে সরাসরি সিনসিয়ারলি বা রিগার্ড দিতে পারেন, একবারে থ্যাংক ইউ দিয়েও শেষ করতে পারেন, কারণ বিদেশে থ্যাংক ইউটা বেশি ইউজ হয়। এটাই কিন্তু হাউ টু বিট, কিভাবে বিট করতে হয় এই পুরো প্রসেসটা। শিক্ষকের নাম দিতে হবে স্যার, নামটা সিনসিয়ারলি দিলে নাম দেবেন, থ্যাংক ইউ দিলে লাগে না, চাইলে দিতে পারেন, অ্যাজ ইউর উইশ। ঠিক আছে? এটা ছবি তুলে গ্রুপে দিয়ে দেন। আমার মোবাইল কই? আমি কি কোথাও মোবাইল রেখে যাচ্ছি না নিয়েই আসি নাই? আমার মোবাইলে একটা ফোন দেন তো। ফোন নিয়ে আসেন নাকি? মনে নাই। তারপরে এই সুবিধা- আচ্ছা, এই যে এইখানে আপনার নাম থাকবে, ছবি থাকবে, আমি কিন্তু এগুলো অ্যাড করি না, আপনাদের এখানে এটা আসবে। আসার পরে এখানে আপনার অ্যাড্রেসটা দিয়ে এই যে সেভে ক্লিক দেবেন, এই গেট ভেরিফিকেশন চাইলে ভেরিফাই করে নেবেন। ঠিক আছে? সবাই এখানে একটা অ্যাপ্লাই করেন, যদি কারো প্রবলেম হয় আমি এখানেই সলিউশন করে দিব। আমার এই আইডিটা ভেরিফাই করা না, বুঝাইতে পারছি? এই কারণে হুট করে আমারটা যেটা আসবে আপনারটা সেটা নাও আসতে পারে, একটু ডিফারেন্ট বা চেঞ্জ আসতে পারে। বুঝি নাই? ব্যাংকের স্টেটমেন্ট যাচ্ছে। ব্যাংকের স্টেটমেন্ট দেবেন, একটা স্টেটমেন্ট আমার একটা ছিল, সেটা অনেক আগে বলতেছে না রিসেন্ট, একটা ব্যাংক স্টেটমেন্ট অল টাইম রিসেন্ট চাই। আমার এরকম হয়েছিল, আপরকে আমার হচ্ছে 1.5 লক্ষ টাকা উইথড্র দিছি, খাটাস করে দিছে আটকে, আমার তো মাথায় হাত। তারপর বলতেছে যে ব্যাংক স্টেটমেন্ট, তো ব্যাংক স্টেটমেন্ট গেলাম, যাই ব্যাংকের স্টেটমেন্ট নিয়ে আসলাম, নিয়ে এসে দিছি জমা, কয় তোমার ব্যাংক স্টেটমেন্টে এমডির পর ফুল স্টপ কে। পরে ব্যাংকে যে আবার ফুল স্টপ তুললাম, তুইলা আবার ব্যাংকের স্টেটমেন্ট তুললাম আর একটা, তুলে ওটা দিছি, পরের দিন টাকা 1.5 লক্ষ টাকা ঢুকে গেছে, 1,80,000 টাকা 1 মাসে। আমার কয়েকটা স্টুডেন্ট তোমাদের দেখানোই হয় নাই, লেভেল 2 সেলার ফাইবারে আপওয়ার্কে টপ রেটেড সেলার। আমার ফোনটা আনলে আজকেই দেখাতে পারতাম, মানে আমি তোমাদের এখন খালি ওগুলো দেখাবো আর খালি কাজ করাবো, কিন্তু তোমরা কাজই করতেছো না, এমন অবস্থা। মাসে ইনকাম কত? টপ রেটেড যাদের, তারা ধরো যে $1,000 তো মিনিমাম ইনকাম করে, 1,000-2,3 ইনকাম করে। $1,000 মানে জানো? $1,000 মানে 1 লাখ, তাহলে $2,000 মানে 2 লাখ এখন বেশি স্যার, ডলারের দাম। স্যার ব্রাউজ থেকে প্রজেক্টে না? মিনিমাম 2 লক্ষ টাকা। ব্রাউজ থেকে প্রজেক্টে। হ্যাঁ, ব্রাউজ থেকে প্রজেক্ট। স্যার আমরা এখন আপওয়ার্কে ঢুকলে একটু ঝামেলা হবে, আপওয়ার্কে এখন একটু ঝামেলা করতেছে। ক্লায়েন্ট কিন্তু আপনার কোন ফাইল দেওয়ার লাগবে না দেওয়ার লাগবে এরা যদি বুঝতোই, তাহলে আপনার কাছ থেকে কাজ করে নিত না। বিষয়টা বুঝছেন? এই জন্য ক্লায়েন্টের সাথে কথা বলে হয় ফাইলগুলো নিতে হবে, না হলে আপনাকে নিজের মতো করে কাজ করতে হবে। কন্টেস্টে কোনো সুযোগ নাই, কন্টেস্টে ওই কাজগুলো ইয়েকেই করতে হয়,
যে কন্টেস্টে পার্টিসিপেটকেই করতে হয় সবগুলো। ওটা স্ক্রিনশট তুলে ফটোশপে কাইটা ক্রপ কইরা ওটাকে চ্যানেল আলাদা করে নিয়ে লেভেলটা কম বেশি করে আলাদা করে ওখানে বসায় দিছে। আচ্ছা দেখাই দিব। আচ্ছা আপনারা যেটা বলতেছেন সিগনেচার তাই তো, SIGN, এটা 2 মিনিটের কাজ। সিগনেচার দিছি, এই সিগনেচারটা আমি স্ক্যান করে আমি অন্য জায়গায় বসাবো। হ্যাঁ সেটাই বলতেছি। যেটা পাচ্ছি সেটা তো সাদা পেজগুলো পাচ্ছি, যেটা সাদা পেজ কিন্তু যেটা ঘিসি ঘিসি ব্যাকগ্রাউন্ড সিগনেচার করতে ওগুলো পাচ্ছি। আপনাকে ঘিসিমিসি ব্যাকগ্রাউন্ড হলেও ইয়ে করা যাবে না। আপনি ধরেন এরকম একটা সিগনেচার দিছে আপনারে, স্যার এটা পারবো আমি, এটা সাদা ব্যাকগ্রাউন্ড এটা পারবো একবার এটা পারবো। এটা দেখা যাচ্ছে এখানে আরো টানটান আছে, মানে কালারিং আছে, সেই ক্ষেত্রে ইয়ে করতে হবে, ওটাকে আবার ওই কালোগুলো দাগগুলো আগে মিশাতে হবে, তারপরে আপনাকে এটা সাদা করে না তারপরে করতে হবে, এক কালার করে দিতে হবে। এক কালার করে নিতে হবে তারপরে। আর আর যদি আপনি ধরেন এটা করেন, এটা করা খুবই ইজি কাজ। এটা তো দুই কাজে এটা খুবই ইজি কাজ। এখানে যে চ্যানেল আছে না, আপনি যে কোনো একটা চ্যানেল রেড হোক বা যেটাই হোক একটা কপি করে নেন। কপি করে নিছেন, নিয়ে সবগুলো অফ করে দেন। এখন এইটার হচ্ছে আপনি লেভেল বাড়ান এখান থেকে, যে লেয়ারে গিয়ে এখান থেকে কি দেবেন, লেভেলটা কম বেশি করবেন। কি ব্যাপার, কাজ হয় না কেন? আপনি একবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেন, সেটাও হবে। একভাবে না হলে আরেকভাবে করেন। ম্যাজিক অন টুল, এই যে পেছনে দেখেন সিলেক্ট হয়েছে বাইরের সাদা অংশটুকু। আমি যদি এখান থেকে সিলেক্ট থেকে ইনভার্স করে নিই, খালি ওই ছবি ইয়েটুকু ছবি সিলেক্ট হয়েছে ইনভার্স করে নেওয়াতে। Ctrl+C Ctrl+V, দেখেন আছে না নাই? এই যে ভেতরে এগুলো আবার ধরছে, এগুলো একটু ধরে নেবেন। এগুলো ধরে ডিলিটে চাপ দেন, শেষ। স্যার লো কোয়ালিটি ইমেজ হাই কোয়ালিটি করতে কি বলেন? আপনার লো কোয়ালিটির ইমেজ যদি হাই কোয়ালিটির করতে চান, সেই ক্ষেত্রে ধরেন এটা রেজুলেশন কম আছে, ইমেজ থেকে যাবেন হচ্ছে ক্যানভাস সাইজে না ইমেজ সাইজে যাবেন। ইমেজ থেকে ইমেজ সাইজে যাবেন, এই যে রেজুলেশনটা বাড়ায় দেবেন। রেজুলেশনে 72 আছে, আমি 300 করে দিলাম, এটার রেজুলেশন 100% বেড়ে যাবে। স্যার এটা আরেকটু দেখাবেন কি এডিট থেকে ইমেজ সাইজ, এডিট থেকে ইমেজ সাইজ, খালি রেজুলেশনটা বাড়ায় দিবেন। আগে কত ছিল এখন কত পিক্সেল হয়েছে দেখছেন, বেড়ে গেছে। খালি ওকে করে দেবেন, এটা রেজুলেশন বেড়ে যাবে। বুঝছি না বুঝি নাই, ক্লিয়ার? এর ছবিগুলো কিভাবে আঁকতে হবে? ওটা 3D। তাহলে আমাদের আজকে বিট করা শিখেছি, সিগনেচারটা দেখলাম। এখন হচ্ছে যাদের অ্যাকাউন্ট নাই তারা অ্যাকাউন্ট করে ফেলেন, আর কোনো সুযোগ নাই, কোনো কাহিনী হবে না। আপনাদের হচ্ছে প্রত্যেকজনের ফাইবার অ্যাকাউন্ট এবং ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট, এই দুইটা লিঙ্ক আমাকে দেবেন। আমি হচ্ছে গুগল শিটে এগুলো ইয়ে করব, এন্ট্রি করব। এগুলো প্রিন্সিপাল স্যার চাইছে যে আমি যে কাজ শেখাচ্ছি আপনাদের, তার প্রুফ কি, আপনাদের যে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টের লিঙ্কগুলা কালকে আমাকে দেবেন, ঠিক আছে? এবং আপনারা চাইলে গ্রুপে শেয়ার করতে পারেন। ওই যে গিগ শেয়ার করলেন না, ঠিক একইভাবে যে ফাইবারে ফ্রিল্যান্সারে ঢুকে এখান থেকে প্রোফাইলে ক্লিক দেবেন। প্রোফাইলে ক্লিক দিলে এই যে এইটা কিন্তু আপনার প্রোফাইল লিঙ্ক, তাই না? তো এইটা হচ্ছে ফ্রিল্যান্সারের। আর ফাইবারেরটা একটু দেখাই দেয়, FIVERR। কার মোবাইলটা একটু দেখে দেন, কার মোবাইল কি করতে হবে? বুঝি নাই। অনেক সময় বায়ার একটা কার মোবাইল চাচ্ছে, যেমন সাথী আছে কিন্তু যেমন বিজনেস কার্ড থেকে চয়েস করছে কিন্তু কার মোবাইল করে কোথায়? আচ্ছা, যদি এটার অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে যে প্রোফাইলে ক্লিক দেবেন,
দেওয়ার পর এই যে হট পর্যন্ত, হটের বাইরের অংশটুকু কেটে দেবেন। এখানে হটের পরেও কিছু থাকে, এটাও কেটে দেবেন। কেটে দিয়ে বাকি অংশটুকু, এটা হচ্ছে আপনার প্রোফাইল লিঙ্ক। স্যার আপনি নাম পারছিলেন অল্পের জন্য, আমি ফাইবার অ্যাকাউন্ট খুলেছিলাম, আপনি লোক এটাও কি বুঝতে পারছি আমি? দুইটা লিঙ্ক গ্রুপে দেবেন, আমি এগুলো এন্ট্রি করব। আচ্ছা, এখন বলছে হচ্ছে কার মকআপের কথা। এই কার মকআপটা আমি যখন নতুন করে মকআপ বানানো শেখাইছিলাম, তখন আপনাদের কি বলছিলাম যে এখানে হচ্ছে ফ্লায়ার, FLYR ফ্লায়ার। আচ্ছা, কারি লিখি, আপনাদের কারি যখন সমস্যা, কার সাইড ভিউ। আপনাদের এরকম কার্ড দিছে, কার্ড দিয়ে বলছে এখন মকআপ করে দেখাও, তাই তো? আচ্ছা, আমি সাদাটাই নেই, এটা নেই, এটা না বড় সরো লাগিচ্ছে। স্যার আগে একটা ডিজাইন বানাবো, বেশি দাম নেবে স্যার। গোবিন্দা $400 মিস করলেন। দেখা শুনে ওটা আমি বলে নিশ্চিত হাজার উঠতাম না, কত ডলার যাবে আসবে? তাই নয়? কেন তো বায়ার লক আচ্ছা, কার্ড তো নিলাম, এখন একটা ডিজাইন। কিসের ডিজাইন ছিল আপনাদের? বাবল। বোতল আসছে গাড়ি। স্যার অর্ডার ডলার কুড়ি কুড়ি বানিয়ে দেয়। এই টাইপের কিছু কি ছিল? হ্যাঁ স্যার এটি দাও। আচ্ছা, এখন আমি একটু ফটোশপটা ওপেন করি। আমার বাবল আর কার দুইটা ওপেন করে নিছি। এখন প্রথম কথা হচ্ছে, আমাকে এখানে একটা কি নিলাম, আমি শেপ নিছি, এটা কিন্তু শেপ, তাই তো? এটা স্ট্রোকটা আমি কমাই নিই বা স্ট্রোকটা নান করে নিই। নেওয়ার পর এই শেপটাকে আমাকে করে নিতে হবে স্মার্ট অবজেক্ট। কি করতে হবে? কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্ট হওয়ার পর আমি এটাকে কন্ট্রোল টি দিয়ে ধরবো। ধরার পর একটু বড় করে নেই। এই যে এইখানে আমার ওয়ার্প আছে, ওয়ার্প করে আমি যদি এইখানে এইটা বসায় দেই, এইটাকে এরকম করে নেই, এইখানে এরকম করে নিলাম। এখন এটা দেখি যে ঠিকঠাক বসতেছে কিনা। এইখানে বসালাম, এইখানেই এইটুকু, এইটা কোথায় আছে, এইটা থাকবে এইখানে। এই যে এইটা একটু ঘুরায় দিলাম, এটাকে ম্যাচ করায় দিলাম। এটা কখন করতেছি আমি? যখন আমার স্মার্ট অবজেক্ট হয়ে গেছে তখন, তাই কি না? স্মার্ট অবজেক্ট আগে করতে হবে। ওকে, বসাইলাম। এখন যদি আমি মনে করি যে এইখানে আর একটা নিব, আমি আর একটা শেপ নেই। এটা নেওয়ার কারণ হচ্ছে এটা একটু জটিল, যাতে এটাও করতে পারেন আপনারা। এটা আমি কি করব? স্মার্ট অবজেক্ট, দেন কন্ট্রোল টি, ওয়ার্প। হ্যাঁ, ঠিক আছে। এটা কিন্তু একবারে মিলবে না, একটু ফাঁকা থাকবে। আপনার
আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম করে ম্যাচ করে নেবেন। এটা যতটুকু আপনি অ্যাঙ্গেল করতে পারেন। আমি কি বুঝাইতে পারতেছি? না হলে আপনাকে অ্যাড অ্যাঙ্কর করে নিতে হবে এখানে। এই যে অ্যাড অ্যাঙ্কর পেন টুল দিয়ে কেটে নেবেন, এটা কেটে নিয়ে করে সেটা আমি শেপ নিয়ে করছি না, আপনার পেন টুল দিয়ে করে নিয়ে করবেন তাহলে ভালো হবে। কারণ এই যে গুতাগুতি এই যে ইয়ে করা আমি এরকমই রাখলাম আপনাদের জন্য আরও ইজি বললাম যে পেন টুল দিয়ে এটা যদি করে নেন আমার জন্য এই যে এটুকু ফাঁকা পড়ছে না এই ফাঁকাটুকু থাকবে না। বুঝতে পারছি? বুঝি নাই। এটা এটাও তো পেন টুলেই নেওয়া যায়। আচ্ছা আড়াটা নিচ্ছি, নেন। সব আমি করলে আপনারা তো কিছুই করবেন না, খালি করে দেখবেনই। এখানে ক্লিক, এইখানে ক্লিক, আমি তো বলেই দিচ্ছি ওইটা যে জিনিস ওই এটা একই জিনিস, এটা কি আলাদা জিনিস? যদি আমি ওই দুইটা পারি এটাও পারবো। এই যে এখানে শেপ পাত আছে না, পাতটাকে শেপ করে নিতে হবে আগে। আমি একটু ভুল করছি, আগে পাত করা আছে, এটা শুধু পাতই হইতো। আমি এখান থেকে কি করে নিব, পেন টুলটা নিলাম, পাত থেকে শেপ করে নেব, কারণ আমার এটা তো শেপ হবে, তাই না? এটার স্টকটা নান করে দেই বা খুবই কম করে দেই। সাথে বুঝতেছি? হবে তখন ডাইরেক্ট ক্লিক দিয়ে মেকে পাত করার লাগবে। এই যে এখানে ক্লিক দিয়ে এরকম করে নেন, হয়ে গেছে। দেখেন কত দূরে আছে বোঝা তো মুশকিল আছে। বোঝা তো মুশকিল হয়, এটা নান করে দেন, তখন নান করে দেন, ফিল নাই। পারি তো নাকি? এখন আমি ফিল দিয়ে দিলাম। তো দেখেন এটা আমি কি করে নিব, স্মার্ট অবজেক্ট নিছি। নেওয়ার পর এখন আমার কাজ হচ্ছে এগুলো খালি বসানো। এটাতে ডাবল ক্লিক দিব, ডাবল ক্লিক, এইটা এরকম আসলো কেন? পেন টুল দিয়ে শেপ নেওয়ার পরে তো আচ্ছা আসুক, সমস্যা নেই। আমি প্রথমটাতে ক্লিক দিলাম, ডাবল ক্লিক, এটা আসছে। আমি এই ওয়াটার ড্রপটা এখানে নিয়ে যাব, নিয়ে গেছে, কন্ট্রোল টি, মকআপ যেভাবে বসাইছি। এখন কি করবে, এটা ফাইল থেকে সেভ আসছে, আসছে না আসে নাই? ও আমি সব করি, তোমরা খালি ছায়া থেকে দেখো, এটা আমার বিরক্ত লাগে। আমি একটা দেখাবো, বাকিগুলো তোমরা করবা। বুঝি নাই? সেক্ষেত্রে ওখানে তোমাকে লিখে দিতে হবে ওটা, বা পেন টুল দিয়ে ওটা লেখাটা কাটতে হবে, কেটে উপরে আবার তোমাকে ওটা কপি করে পেস্ট করে দিতে হবে। বুঝছো? ওটা আগে কেটে নিয়ে রাখবা, ওটা কেটে নিয়ে ওটা হাইড করে রাখবা। তারপর মকআপ বসালে ওই লেয়ারটা উপরে তুলে দিবা, তাহলে ওটা দেখা যাবে। যেমন প্যারাডো লেখা আছে, ধরো কি এখানে প্যারাডো লেখা আছে, থাকতে পারে না? কারণ আমি প্যারাডো লেখাটাকে কেটে ওটার উপরে তো স্টিকার মারবো না, ওটাও দেখা যাবে। মানে যখন স্টিকার মারে তখন কিন্তু ব্লেড দিয়ে কেটে কেটে করে, যে লেখাগুলো যাতে না কাটে বা লেখাগুলোর উপর দিয়ে যাতে না যায়। তো আমি যখন ডিজাইন করতেছি আমি তো আর কাটতে পারবো না। আমি তখন কি করব, ওই লেখাটাকে সিলেক্ট করে কপি পেস্ট করে একটা লেয়ার নিয়ে রাখবো। বুঝছি? আমি পুরোটা মকআপ করে ওই লেয়ারটা উপরে তুলে দিলাম, দেখা যাবে নাকি দেখা যাবে না?
বুঝি নাই। কেন বাঁকা হবে কেন? এইখানে ধরেন প্যারাডো লেখা, আমি এই পুরোটাই তো কপি করে রাখলাম, রাখে এইখানেই তো হবে। এখন ব্যাক সাইডের বিষয়টা, আপনি তো মকআপ তো ব্যাক সাইডে কাত হয়ে থাকে না, কাত হয়ে যদি থাকে আপনি কাত হয়ে অবস্থায় ওটা কপি করে রাখবেন। বিষয়টা বুঝছেন? মানে একটা কথা যে আমি যখন একটা জিনিস কপি করে ও লেয়ারটা উপরে দিচ্ছি, ধরেন এইখানে আমার কোনো একটা কিছু আছে, এইখানে আমার এই যে এখানে কোনো একটা কিছু লেখা আছে ধরেন, ঠিক আছে, লেখা ছিল, এখন যদি আমার এই লেয়ারটা যদি নিচে থাকে তাহলে কি আমি ওটা দেখতে পাবো? আমাকে জাস্ট ওই লেখাটা কপি করে এই লেয়ারটা খালি উপরে তুলে দিব, এইটুকু কাম। বিষয়টা বুঝছেন এবার নাকি বোঝেন নাই? বোঝেন নাই তাই না? কি সমস্যা বলেন? স্যার বলছিলাম যে স্মার্ট অবজেক্ট করার সময় স্যার যে গ্রাফগুলো যখন আসে সেটা কিন্তু স্যার একটা বডিতে হয়তো প্লেসমেন্ট করা হয়, আর পরবর্তীতে স্যার ইমেজ তো স্যার ফ্ল্যাট সিস্টেমে করে দেওয়া হচ্ছে, কিন্তু সেই সময় স্যার যখন এই কোনো অবজেক্টটা ফিটিং করে নেওয়া হচ্ছে তখন স্যার গ্রাফগুলো যে ঠিক মতো না করা হয় মানে আপনি বলতেছেন এটা একবারে সরাসরি এরকম হচ্ছে তাই তো? সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এই যে লেয়ারে ডাবল ক্লিক দেবেন, ডাবল ক্লিক দিয়ে এই যে বেভেল এন্ড এমবোজ আছে না, এই যে নিচের এইখানে দুইটা বাটন আছে, এখানে দুইটা বাটন আছে, ওয়ালটার ধরে যদি আপনি এই বাটনটা ধরে একটু টানেন, এটা ওই বডির সাথে একদম ম্যাচ খেয়ে যায়, বুঝছেন? এটা বডির সাথে একদম ম্যাচ খেয়ে যায়, মানে বডির সাথে তখন মানে অ্যাডজাস্ট হয় আর কি। অনেক সময় আমরা এটা দেখতে পাই হচ্ছে ইয়ের ক্ষেত্রে, ধরেন কোথাও আমি একটা লোগো বসায় দিছি, একটু দেখায় দিই তাহলে মনে হয় ভালো বুঝতে পারবেন। অ্যাজ লাইক অন্য একটা ইয়ে নেই আমি, আপনারা তো শেষ করতে দিচ্ছেন না, একটার মধ্যে আরেকটাই বলতেছেন, মানে যখন যার যেটা বোঝা শেষ তখন আরেকটা প্রশ্ন করে বসে থাকে, মানে পুরোটা যে একটা ক্লিয়ার হয়ে দেন পরেরটাতে যাব এরকম সুযোগ পাচ্ছি না আমি। আমি একটা করতে স্যার এখন লেখা আছে ওর উপরে, এখন ওটা লেখা নিয়ে কথা কল লাগতেছে, আমার মতো করে তো সুযোগ পাওয়ার লাগবে রে ভাই। আপনি যেটা বলেছেন সেটা আমি বুঝেছি, এখন কোনো কথাই বলবো না। ওরকম তো সবাই করতেছে না, সবাই একটা জিনিস দেখায় দিচ্ছি, ওটা দেখে তারপরে আরেকটা, এখন স্যার আমার এটার উপরে লেখা ছিল, তখন আবার লেখাটাকে নতুন লেখা থাকলে লেখার মতো করে করতে হবে। ওই কাজটা আমি করতাম স্যার, কিন্তু ওটা উনিটা ঘোষণা হওয়ার পরে আর করিনি। ফাইল থেকে সেভ, এই দেখেন বুঝছেন? এইটা এরকম আসছে না, তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে এটাকে ক্লিপিং মার্কস করতে হবে। ক্লিপিং মার্কস ঢুকে গেছে, ফাইল থেকে সেভ, দেখেন আমাকে তো শেষই করতে দেন না, আমাকে শেষ করতে না দিলে একটা জিনিস যখন শিখবেন ফুললি শেখার চেষ্টা করবেন, আর যখনই আপনারা একটা জিনিস ফুললি কমপ্লিট না হওয়ার মধ্যেই যদি আরেকটা কোশ্চেন করেন তখন আমার জন্য টপিকটা চেঞ্জ হয়ে যায়, আপনাদের এটাও চেঞ্জ হয়ে যায়। এই জন্য আমি বলি যখন আমি কোনো কিছু শেখাবো, কোনো যদি কোশ্চেন থাকে রাইট ডাউন করেন, পরে বলেন, তাহলে এই জিনিসটাও শেখা হয়, দেন আরেকটা আমার শেখা হয়। কিন্তু এটার মধ্যে যখন আপনারা শিখবেন তখন এরকমই হবে, বুঝাতে পারছি? আচ্ছা, সো একটা জিনিস একটু দেখি, সেটা হচ্ছে স্টিয়ার মানে সিঁড়ি তাই না, STA আর শেয়ার ফন্ট। আচ্ছা, হিন্দুরাও যে পূজার সময় মাটিতে যে ইয়ে করে ওটার নাম কি?
যেটা করতে চাচ্ছি সেটা বোঝো নাই, আগে দেখো তারপর। আমি জানতে চাচ্ছি এরকম বানাতে চাচ্ছি আমি। কোনটা নেব সেটা বুঝিচ্ছি না। আচ্ছা যাই হোক, এটা আমি সিঁড়িতে অ্যাপ্লাই করব, করার লাগতে পারে না আমার। ওইটা দুইভাবে করে, একটা হচ্ছে ফিনিশিং পয়েন্ট দিয়ে করে। এইখানে যেটা থেকে ভ্যানিশিং পয়েন্ট কোথায়, আচ্ছা আমি একবার সরাসরি এটা নিয়ে আসি, এই কাজ করে নাকি। এটা ফিনিশিং পয়েন্ট দিয়ে এখানে ম্যাচ করায়, বাট আমি যেটা চাচ্ছি, আমি জাস্ট দেখাতে চাচ্ছি যে এটার ভেতরে কেমনে ঢোকে। ফিনিশিং পয়েন্টটা এখন দেখাচ্ছি না আমি, এখন দেখাচ্ছি যে এইটা যে আমি নিলাম, এখানে ডাবল ক্লিক দিলাম, দেওয়ার পর এই যে এই জিনিসটা দেখাতে চাইলাম সেটা হচ্ছে অল্টার দিয়ে যদি আমি এইটাকে করে দিই, এই যে দেখেন ভেতরেরটা বোঝা যাচ্ছে। এখন আমি জাস্ট এটা বোঝাতে চাইলাম যে হচ্ছে আমি এই জিনিসটা অল্টার ধরে কিন্তু টান দিচ্ছি, এটা কিন্তু আলাদা একটা, এটার সাথে এরকম ছিল তাই না। আমি অল্টার ধরে যখন এইখানে টান দিছি তখন দেখেন এইটার ভেতরে ওই নিচের ইয়েটা কিন্তু ইফেক্ট দিচ্ছে, বুঝতে পারছি। তো আপনি যেটা প্রশ্নটা করলেন যে আমার গাড়ির চার সাইডে একটু ওই রকম দেখা যাইতে পারে, বা আমার হচ্ছে যে হাত খোলার ইয়েটা যাতে বোঝা যায়, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, ওই লেয়ারটা ধরে ওই লেয়ারটাতে ডাবল ক্লিক দিয়ে লেয়ার স্টাইলে গিয়ে এই যে এইখানে ক্লিক, এই কোনটাতেই না, একবার সরাসরি এটাতেই থাকবে, প্রথমটাতেই দিয়ে এই যে এটাতে অল্টার ধরে এটা ধরে একটু টান দেবেন, এটা ধরে টান দিলে ওই যে দেখেন কি হচ্ছে, এটা বোঝা যাচ্ছে পিছনের নিচের অবজেক্টটা এরকম ভিজিবল হবে এই অবজেক্টের ভিতরে, ক্লিয়ার। আর এইটা যদি আমি মনে করি একবার সিঁড়ির মতো করে কম বেশি হবে, এটাকে করে ফিনিশিং পয়েন্ট দিয়ে। আমি ফিনিশিং পয়েন্ট এখন দেখাচ্ছি না, আমি জাস্ট উনি যে প্রশ্নটা বললো সেটা দেখালাম, একদম সিঁড়ির সাথে মিলাই দেন স্যার। ওটা ফিনিশিং পয়েন্ট, ওটা আজকে দেখাবো না, পরে অন্যদিন দেখাবো। ফিনিশিং পয়েন্টের অপশনটা খুঁজলাম, পাইলাম না, ওই জন্য বললাম যে কালকে দেখাবো। আমার এখানে ফিনিশিং পয়েন্টটা কই, এই যে ফিনিশিং পয়েন্ট, এটা কোথা থেকে স্যার? ফিল্টার, ফিল্টার? ফিল্টারের ভেতরে এখানে চার কোণা ইয়ে হবে, এখান থেকে এইখানে 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 এটুকু নিলাম। এখন এটাকে আবার বাড়ানো যায়, ক্রিয়েট প্যানেল টুল,
এটাকে দিয়ে এই যে এটা উল্টো দিকে যাচ্ছে, প্যানেল টুল কোনটা দিয়ে যায়, এটা দিয়ে যাবে। কন্ট্রোল জেড, দূর। এইখানে ক্লিক, এইখানে এটা এই ভার্সনে হবে না, এটা সম্ভবত একটু আপার ভার্সন লাগবে। এটা ধরলাম, ধরার পর আমি এইটা ধরে সরাসরি এটাকে নিচে নামানো যায়, এই যে এটা এভাবে নিচে নামানো যায়। আবার ঝামেলা করতেছে, এটা এই সিঁড়িগুলো এক এক করে ধরা যায়। আচ্ছা, ফিনিশিং পয়েন্ট যেহেতু দেখালাম, ফিনিশিং পয়েন্টের ইজি কাজটা দেখায় দিই। ইজি কাজটা হচ্ছে আমি এখানে দিলাম হচ্ছে ওয়াল, কি দেই, রুম, রুম সাইড ভিউ, SID সাইড VI EW। স্যার নেক্সট আপনার স্টুডেন্ট নেক্সট আছে কিসের? জানেন নাকি তুই ফ্রিল্যান্সিং করবা? তাহলে ভর্তি হয়ে যাও, প্রিন্সিপাল স্যার ভর্তি হইতে বলছে। হ্যাঁ, এর আগে বলছিলা, তোমার তো খোঁজ নাই। নতুন ক্লাস কবে থেকে স্যার? সামনে মাস। তোমাদেরটার ওইটা একসাথে চলবে। ওই তো নেক্সট আমি টিভি আলা রুম খুঁজতেছি, টিভির মধ্যে ফিনিশিং পয়েন্ট করব। এই যে পাইছি, বেডরুম না এটা, সেভ ইমেজ, JPG, ডেস্কটপ, ওকে। এই জায়গাতে আমরা কি ছবি নিতে চান বলেন, কোন ছবি লাগাতে চান? ফুলের ছবি আছে, কি লাগাবো বলেন? মানে সেই ছবিটা আগে ডাউনলোড দিব। ক্যারাবিয়ান, ক্যারাবিয়ান শিপ, SHIP। যা পছন্দ হয় তা পছন্দ হলে তোমার খুশি মানে ফুল আছে না, ওইখানে এটা লাগাবো। সেভ ইমেজ অ্যাজ JPG ডেস্কটপ, ওকে। তো ফটোশপ চলে আসো, বাসাধন। আপনারা এখন যেটা দেখতেছেন না, এগুলো হচ্ছে টিপস, ছোট ছোট টিপস। এই টিপসগুলো দিয়ে যা শুধু আপনি কিছু কাজ করতে পারবেন, মানে দ্রুত না। এটা হয়েছে না? তো এখন আমি চাচ্ছি শুধু এইটুকুর জায়গাটুকু চেঞ্জ করব। আমরা মকআপ করেও করতে পারি। কি করে করতে পারি? মকআপ করেও করতে পারি, ভ্যানিশিং পয়েন্ট দিয়েও করতে পারি। এখন ভ্যানিশিং পয়েন্টটা কিভাবে করব আমি ওটাই দেখাচ্ছি। ভ্যানিশিং পয়েন্টটা করার জন্য নর্মালি আমরা ইফেক্ট থেকে যাব ভ্যানিশিং পয়েন্টে। ভ্যানিশিং পয়েন্টে যাওয়ার পর এইখানে কিন্তু একটা আসছে, গ্রিড আসছে, তাই না? আমি এইখানে ক্লিক দিলাম, এইখানে ক্লিক দিলাম, এইখানে ক্লিক দিলাম, এইখানে ক্লিক দিলাম, দিছে? না, মকআপ করা শেষ, এটা ফিনিশিং পয়েন্টের কাজ। হ্যাঁ, ক্লোজ করা যাবে। আমি কিন্তু ওখানে আগে এটাকে আমাকে ইয়ে করতে হবে, এটা একটু কপি করে নেই। কপি করে নিয়ে এটাকে আমি এইখানে নিয়ে এসে ছেড়ে দিলাম। ছেড়ে দিছে? ছেড়ে দেওয়ার পর এটা আসছে না, এটা কন্ট্রোল X। কি করব? কন্ট্রোল X। কন্ট্রোল X তে কি হয়? কাটেনি কে? আচ্ছা, যদি না কাটে ওটা থেকে কপি করে নিয়ে আসি। কন্ট্রোল C তে কপি, এটাতে এখান থেকে যাব হচ্ছে ফিল্টার থেকে ভ্যানিশিং পয়েন্ট থেকে আমি এখানে যাচ্ছি, এখানে 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 এসে যাওয়ার পর এখন যদি আমি কন্ট্রোল V দেই, কি দিব?
কন্ট্রোল ভি দিচ্ছি, পেস্ট হচ্ছে না কেন? স্যার এটা ক্লোজ করে নিতে হবে। বুঝি নাই, ক্লোজ করতে হবে না, এখানেই সরাসরি পেন ইয়ে হয়। না ওই যে পয়েন্টগুলোতে কোথায় চার তিনটাতে ক্লিক করেছেন চারটা এখানে সরাসরি ছবিটা আসে। স্যার লোড দেওয়া লাগবে। ছবিটা লোড ওখানে কপি করে নিছি না, এখানে পেস্ট করলেই চলে আসে। সিলেক্ট করার পর লোড দেবেন না স্যার? না, লোড অটোমেটিক্যালি হয়ে আসে। কি ব্যাপার? স্যার এটাকে ক্লোজ পাস করতে হবে না? ভ্যানিশিং পয়েন্টের কাজটা ডিফারেন্ট কাজ। তাহলে এটা আজকে ভালো করে দেখে নেন স্যার, চাপ দেবেন। আরে এটা এই সফটওয়্যার কাজ করতেছে না। ভ্যানিশিং পয়েন্টে ক্লিক দিলে এখানে চলে আসে, এখানে আসলে আমরা এখান থেকে সরাসরি এই জায়গাটুকু ক্লিক করে নিই, ক্লিক করে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট হয়েছে না? সিলেক্ট হওয়ার পর স্যার এটা স্মার্ট অবজেক্টের দরকার। না, এখানে স্মার্ট অবজেক্টের কোনো কিছু দরকার নেই, সরাসরি আমার ওই ইয়েটা চলে আসবে, মানে হচ্ছে ছবিটা এখানে পেস্ট করে বসে যাবে। এটা ভালো করে ভালো করে দিলে আর কাজে করা। আমি একটু কেটে দিই। আমার সফটওয়্যারটা একটু ঝামেলা করতেছে। ফাইল ওপেন, filter vanishing point, desktop। না, ওটা অপশনটাই আসতেছে না, এখানে একটা অপশন আছে, ওই অপশনটাই আসতেছে না, যে ছবিটা এখানে চলে আসবে। আচ্ছা, এটা কালকে দেখেন স্যার একটু আসুন। কি কাজ বলেন, কি সমস্যা হয়েছে বলেন। আসতে হবে। আচ্ছা, ক্লাসটা হইলো, প্রথমে আমরা কি শিখছি, আমি একটু ইয়ে করি, ব্রিফ করি, সামারিটা নি ক্লাসের। প্রথমে আমরা হচ্ছে কিভাবে বিট করতে হয় সেই বিষয়টা শিখলাম। এরপরে কি শিখলাম ভুলে গেছি। এরপরে হচ্ছে মকআপ কিভাবে করতে হয়, মকআপের বিষয়টা। তো মকআপের বিষয়টা হচ্ছে নর্মাল, আমি যেটা দেখালাম এরকম করে নতুন যে কোনো মকআপ আপনি তৈরি করতে পারবেন। আর একটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে কিভাবে একটা অবজেক্টের উপরে নিচের অবজেক্টটা তুলে আনা যায়, এটা শিখলাম। আর একটা শিখতে গিয়ে কাজ হয় নাই, তাই না? আচ্ছা, সমস্যা নাই, ফাইবারটা লগ আউট করতে, বুঝি নাই। ফাইবার লগ আউট করতে, হ্যাঁ, ফাইবার লগ আউট করা। তাহলে আমারটা কমপ্লিট করে